ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠতে থাকা পিএসজি কে হারিয়ে দিল চেলসি। যে ম্যাচে চেলসি জিতবে বলে কেউ স্বপ্নেও ভাবেনি। সবাই পিএসজি কে আলটিমেট ফেভারিট ধরে নিয়েছিল তাদের বছর জুড়ে পারফরমেন্সের জন্য, কিংবা এই টুর্নামেন্টও তাদের দুর্দান্ত পারফরমেন্সের জন্য। স্পেশালি বায়ার্ন মিউনিখকে 9 জনের দল নিয়ে 2-0 গোলে হারিয়ে দেওয়া, বা রিয়াল মাদ্রিদকে 4-0 গোলে একদম উড়িয়ে দেওয়া, সকল পারফরমেন্স বিবেচনা করে সবাই যেখানে ধরে নিচ্ছিল যে পিএসজি ইজ আলটিমেট ফেভারিট। বাট চেলসি ম্যাচের আগে ঘোষণা দিয়ে দেয় যে তারা রিয়াল মাদ্রিদ কিংবা ইন্টার মিলান নয়, ইন্টার মিলান যেভাবে ফাইনালে পিএসজির সাথে 5-0 গোলে হেরে গিয়েছিল, কিংবা রিয়াল মাদ্রিদ যেভাবে সেমিফাইনালে 4-0 গোলে পিএসজির কাছে পাত্তাই পায়নি, ঠিক ওইভাবে তারা চেলসিকে হারিয়ে দেবে এটা যেন পিএসজি স্বপ্নেও না ভাবে। তখন সবাই ভেবেছিল এটা একটু অতিরিক্ত বাগাড়ম্বর। এই মুহূর্তে পিএসজি যে ধরনের ফর্মে আছে তাতে পিএসজিকে বিট করা তো দূরের কথা, পিএসজির কাছে চেলসি উড়েও যেতে পারে। বাট চেলসির ফুটবলের সবচাইতে বড় যে ব্যাপারটা এক্স ফ্যাক্টর হিসেবে ভূমিকা রাখে সেটা হলো তাদের আনপ্রেডিক্টেবিলিটি। চেলসি অনেকবারই আন্ডারডগ হয়েও তারা শেষ হাসি হেসেছে, তারা জয় তুলে নিয়েছে। আপনি এক্সাম্পল হিসেবে বায়ার্ন মিউনিখের সাথে তাদের 2011-12 সিজনের ফাইনালের কথা বলতে পারেন। সেখানে বায়ার্ন মিউনিখ ওয়াজ দ্য আলটিমেট ফেভারিট। ওই সময় বায়ার্ন টিমটা যে কি ছিল, পরের সিজনে তাদের ইউসিএল জিতে নেওয়া বা বার্সাকে 2 লেগ মিলিয়ে 7 গোল দেয়া, এসব কিছুই প্রমাণ করে। ওই বায়ার্ন মিউনিখকে চেলসি তখন ফাইনালে হারিয়ে দিয়েছিল। তারপর ম্যানচেস্টার সিটির বিপক্ষে চেলসি যখন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলে তখন ম্যানচেস্টার সিটি ওয়াজ দ্য আলটিমেট ফেভারিট। বাট ওইখানেও চেলসি ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দেয় এবং সেখানে চ্যাম্পিয়ন্স লিগ জিতে নেয়। আর এবার সেটা চেলসি আরো একবার করে দেখিয়েছে। এই যে বর্তমান সময়ে ইউসিএল চ্যাম্পিয়ন, তারা এখন পর্যন্ত যতগুলো টুর্নামেন্টে অংশ নিয়েছে লাস্ট ফাইনালের আগ পর্যন্ত, তারা প্রত্যেকটা টুর্নামেন্টে জিতেছে, প্রত্যেকটা শিরোপা তারা তাদের ঘরে তুলেছে, এবং তাদের যে ওপোনেন্ট, প্রত্যেকটা ওপোনেন্টকে একদম তারা খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে। সেখানে চেলসি যখন আগেই এরকম একটা ঘোষণা দেয় যে তারা রিয়াল মাদ্রিদ বা ইন্টার মিলানের মতো দল না, তারা অবশ্যই পিএসজি কে হারিয়ে দিবে, দেখিয়ে দিবে, তখন সবাই ভেবে নিয়েছিল এটা একটু অতিরিক্ত বাগাড়ম্বর। ম্যাচ শুরুর পরপরই বোঝা যায় যে চেলসির এই থ্রেট মোটেও বাগাড়ম্বর ছিল না। দে হ্যাড প্রপার প্ল্যান, এবং কোচ এনজু মারেস্কার প্রপার প্ল্যান ছিল যে এই ম্যাচে কিভাবে পিএসজির ট্যাকটিক্সকে বিট করতে হবে, পিএসজি কিভাবে থামাতে হবে, পিএসজি যে অদম্য গতি সেটাকে কিভাবে রোধ করে দিতে হবে, এই সব প্ল্যান নিয়েই চেলসি খেলতে নামে। সেটা কিক অফের পরপরই বোঝা যায়। যেখানে প্রত্যেকটা ম্যাচ শুরু হওয়ার পরপরই পিএসজি ওপোনেন্টকে প্রেস করতে শুরু করে। সেখানে এই ম্যাচে সম্পূর্ণ ভিন্ন রকম দৃশ্য দেখা যায়। খেলা শুরু হওয়ার পরপরই চেলসি এমনভাবে পিএসজিকে প্রেস করছিল, পিএসজি একদম নাকানি চুবানি খেয়ে যাচ্ছিল, তারা যেন মিডের কোনো কন্ট্রোল নিতে পারছিল না। আর এই ধরনের ম্যাচে যে কোনো খেলোয়াড়কে তার সর্বোচ্চ এবিলিটি চাইতেও বেশি দিতে হয়। এখানে আপনি নেতুর কথা বলেন বা পালমারের কথা বলেন, তারা উইঙ্গার। পালমার ইজ দ্য আলটিমেট বেস্ট প্লেয়ার অফ চেলসি রাইট নাও। এই দলের মেইন প্লে মেকার, সে এই দলের মেইন উইঙ্গার। গোলের ক্ষেত্রে তার দিকে তাকিয়ে থাকতে হতো। এই ধরনের একজন খেলোয়াড় সাধারণত নিচে নেমে ডিফেন্ড করার কথা নয়, তার ফ্রিডম থাকার কথা যে তোমার নিচে নামার দরকার নেই, তুমি যেটা ইচ্ছা করতে থাকো। বাট পালমার কুড রিয়েলাইজ এই ম্যাচ জিততে হলে, এত শক্তিশালী একটা ওপোনেন্টের সাথে জিততে হলে, একটা জিয়ান বোধ করতে হলে আমাকে অবশ্যই আমার নিজের যে এবিলিটি আছে সেটার চেয়েও বেশি দিতে হবে। আমার যতটুকু দায়িত্ব আছে সেই দায়িত্বর চাইতে আমাকে বেশি দায়িত্ব পালন করতে হবে। যার ফলে দেখা যাচ্ছিল পালমার প্রায় সময় যখন পিএসজি বল নিয়ে আগাতে চাচ্ছিল তখন পালমার এসে ডিফেন্ড করছিল। আপনি যদি অন্য উইংয়ে থাকেন সেখানে সেম ব্যাপারটাই দেখা যাচ্ছিল। নেথু নিচে নেমে ডিফেন্ড করছিল যেখানে সে দলের উইঙ্গার। আমরা যদি রিয়াল মাদ্রিদের দিকে থাকাই সেখানে কিলিয়ান এমবাপ্পে বা ভিনিসিয়াস জুনিয়র দুজনের কেউই কোনো প্রেস করেন না। সেখানে চেলসির 2 জন উইঙ্গারই তাদের দায়িত্বের বাহিরে এসে বারবার প্রেস করছিল অপোনেন্টকে, বারবার নিচে ট্র্যাক ব্যাক করছিল, এমনকি তার ডিফেন্সও বারবার নেমে আসছিল। দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। এমনকি আপনি মিডের দিকে যদি দেখেন, মিডেও পিএসজিকে পুরোপুরি আউটক্লাস করে দিয়েছিল চেলসি। আর এই ক্ষেত্রে চেলসির কাইসেদো একদম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এতে কিন্তু অপোনেন্ট কোচরা একটা আইডিয়া নিতে পারেন পিএসজির এই হাই প্রেসিং ফুটবলের পর যে বিল্ড আপটা হয়, কুইক ট্রানজিশনটা হয়, সেটাকে ব্রেক করার জন্য পিএসজি যাতে ওইখান থেকে গোলের সম্ভাবনা আদায় করতে না পারে তার জন্য একটা ডেস্ট্রয়ার টাইপ ডিফেন্সিভ মিডফিল্ডার হতে পারে খুবই কার্যকরী, যেটা গতকাল কাইসেদো করে দেখিয়েছেন। পিএসজি যতবারই বল রিগেইন করছিল, তারা কুইক ট্রানজিশনে যাওয়ার চেষ্টা করেছিল, ততবারই কাইসেদো কোনো না কোনোভাবে একটা দারুণ একটা ট্যাকলের মাধ্যমে তাদের সেই অ্যাটাকটাকে ডেস্ট্রয় করে দিচ্ছিলেন। অ্যাটাকটা তৈরি হওয়ার আগেই তিনি ভেঙে দিচ্ছিলেন, যার ফলে মিড ব্যাটেলে পুরোপুরি হেরে যায় পিএসজি এবং তারা চেলসির কাছে এখানে হার মেনে নেন। লুইস এনরিকো বুঝে নেন যে চেলসির যে ফিজিক্যালিটি ওইটাকে তার দল বিট করতে পারবে না, যদিও তার দলে বিতিনহা, নেভেস এই ধরনের দুর্দান্ত সব মিডফিল্ডার আছে, বাট চেলসির ফিজিক্যালিটি এবং হাই প্রেসিং এর কাছে তারা ওই মুহূর্তে সুবিধা করতে পারছে না। এর ফলে তারা মিড একদম ছেড়েই দেয় চেলসির কাছে, এবং চেলসির তো এটাই প্ল্যান ছিল
কোচ এনজু মারাস্কার এখানেই প্ল্যান ছিল, এখানেই তিনি তার মাস্টার মাইন্ড ট্যাকটিক্সটা খেলেন। তিনি দলকে হাই প্রেসিং ফুটবলের সাথে অনেকটা সেন্ট্রালি অপারেট করেন, আর তিনি এতটা সেন্ট্রালি অপারেট করছিলেন, ওভারলোড করছিলেন যে ওইখানে পিএসজি কোনো সম্ভাবনাই তৈরি করতে পারছিল না। তার প্ল্যান ছিল পিএসজি কে একদম 2 উইং এর দিকে ঠেলে দেওয়া, আর যদি উইং এর দিকে তারা চলে যায় তাহলে তাদের কাছে সবচাইতে যে অপশনটা বেশি থাকবে সেটা হলো ক্রস করা। আর চেলসি যেহেতু সেন্ট্রাল এরিয়াটা একদম কভার করে ফেলছিল, তাই যতবারই তারা ক্রস করুক না কেন চেলসির প্লেয়াররা কিন্তু একদম ওভারলোড করে ফেলার কারণে বারবার বলগুলো ক্লিয়ার করে দিতে পারছিল। এর ফলে যদিও পিএসজি বল পজিশন বেশি রাখছিল, কিন্তু তারা গোলের তেমন কোনো সম্ভাবনাই তৈরি করতে পারেনি। আর যে কয়েকটা সম্ভাবনা তৈরি তারা করেছিল সেগুলো চেলসির কিপার দুর্দান্ত দক্ষতায় ফিরিয়ে দেন। কোচ এনজু মারেস্কার আরো একটা যে দুর্দান্ত ব্যাপার সেটা হলো তিনি পিএসজি যে সবচেয়ে শক্তিশালী জায়গা সেটাতে তিনি দুর্বলতা খুঁজে বের করেন। তাদের পিএসজির অন্যতম শক্তির জায়গা হলো তাদের ফুলব্যাক, তাদের 2 ফুলব্যাকই দুর্দান্ত, দারুণ স্পিডি, ইয়াং, এনার্জেটিক, নুনু মেন্ডেস এবং আশরাফ হাকিমি। কোচ এনজু মারেস্কা এখানে তার সবচেয়ে দুর্দান্ত চালটা দেন, যেটা পিএসজির সবচেয়ে শক্তির অন্যতম জায়গা, তাদের 2 ফুলব্যাক, সেটাতেই তিনি তাদের দুর্বলতা খুঁজে বের করেন। যেহেতু তারা অনেক অ্যাটাকিং মাইন্ডেড, তারা অনেক হাই পিচে উঠবে, তাই তিনি ওই জায়গাটাই টার্গেট করেন। স্পেশালি নুনু মেন্ডেসকেই তিনি টার্গেট করেছিলেন এবং বারবার চেলসি নিচে থেকে লম্বা করে বল বাড়াচ্ছিল। চেলসির গোলকিপারের কথা কি বলবো ভাই, ইউ ওয়াজ রিয়েলি আউটস্ট্যান্ডিং। মডার্ন ফুটবলে একটা বল প্লেয়িং গোলকিপার যে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু গতকালকে ম্যাচ দেখলেও বোঝা যায়। তিনি বারবার লম্বা করে বল বাড়াচ্ছিলেন বা চেলসি অন্যান্য জায়গা থেকে ওই দিকেই বল যাচ্ছিল, এবং যেহেতু নুনু মেন্ডেস অনেকটা উপরে চলে আসেন, আরও তারা গোলকে পিছিয়ে গেছে, পিছিয়ে পড়ার কারণেই তারা আরও বেশি অ্যাটাকিং মাইন্ডেড হয়ে গেছে। আর তখন পেছনে যে স্পেসটা থেকে যায় সেটাই পালমার ইউজ করেন, এবং পালমারের প্রথম 2টা গোল একদম মাখন, এক কথায় দুর্দান্ত 2টা গোল করেছেন, আউটস্ট্যান্ডিং ফিনিশিং। খেলার একদম শুরুতেই তিনি দুর্দান্ত একটা সুযোগ পেয়েছিলেন যেটা অল্পের জন্য বাহির দিয়ে চলে যায়, তবে সেটাতে তিনি হতাশ না হয় তারপরে যেভাবে 2টা গোল তুলে নিলেন একদম ঠান্ডা মাথায়। তার নাম যে কোল পালমার, সে আসলে যে কতটা সুপার কোল এটা কিন্তু এখানে বোঝা গেছে। তার 2টা গোলের পর আলাদাভাবে জোয়া পেদ্রোর কথা না বললেন, এই ছেলে মাত্র চেলসিতে জয়েন করেছে এবং চেলসিতে জয়েন করার পর এখন পর্যন্ত সে 2টা ম্যাচে স্টার্ট করার সুযোগ পেয়েছে, আর সেই 2 ম্যাচের মধ্যে সেমিফাইনাল এবং ফাইনাল, যার সেমিফাইনালে সে 2টা গোল করেছে, আউটস্ট্যান্ডিং গোল 2টাই, এবং ফাইনালে সে আরও একবার গোল করেছে, চিপ করে যেভাবে গোলকিপারের মাথার উপর দিয়ে বলটা জালে জড়িয়ে দিল, ডেন্নারুমার সেখানে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। অ্যান্ড দ্য ম্যাচ ওয়াজ ফিনিশড রাইট দেয়ার। পিএসজি এতদিন ধরে একদম ওপোনেন্টকে ধসিয়ে দিতে আমরা দেখে আসছি, সেই পিএসজি প্রত্যেকটা ব্যাটলে এখানে হেরে গেছে। চেলসি সেন্ট্রালি ওভারলোড করার মাধ্যমে, হাই প্রেসিং এর মাধ্যমে পাসিং লেনগুলো ব্লক করে দিয়ে যে ফুটবলটা গতকাল রাতে দেখিয়েছে, দ্যাট ওয়াজ রিয়েলি আউটস্ট্যান্ডিং, অ্যামেজিং, এবং তার রেজাল্টও কিন্তু তারা ফার্স্ট হাফে পেয়ে গিয়েছে। পিএসজির মতো দলকে, যে দলটা এই মুহূর্তে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সেই দলটাকে তারা ফার্স্ট হাফে 3 গোল দিয়ে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে, এবং সেকেন্ড হাফেও পিএসজির তুলনায় চেলসি বেশি ক্লিয়ার গোলের সম্ভাবনা তৈরি করেছে। পিএসজি যতটাই চেষ্টা করেছে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই তারা টেকটিক্যালি ধরা খেয়ে গেছে। কোচ এনজু মারেস্কা এই ম্যাচে লুইস এনরিকে পুরোপুরি হারিয়ে দিয়েছেন। লুইস এনরিকে এই ম্যাচে মারেস্কার এই অ্যান্টি ট্যাকটিক্সের বিরুদ্ধে কি করবেন যেন ভেবেই পাননি। তিনি এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলেন, ম্যাচ শেষে তিনি জোয়াও পেদ্রোর উপর চড়াও হয়ে যান, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন, এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলেন তিনি। বর্তমান ফুটবল যতটা না মাঠের খেলা, তার চেয়ে তো অনেক বেশি ডাগ আউটের খেলা। ডাগ আউটের কোচরা যতটা সফল হবেন, যতটা অপোনেন্টকে ভালোভাবে স্টাডি করতে পারবেন, রিড করতে পারবেন, ততই কিন্তু সাফল্যের সম্ভাবনা বেড়ে যায়। এটি আপনি বার্সার ডাগ আউটে সাম্প্রতিক সময়ে হ্যান্সি ফ্লিককে আসতে দেখার কথা বলেন, বা লেভারকুসেনের হয়ে জাবির দুর্দান্ত সাফল্যের কথা বলেন, অথবা লুইস এনরিকে লাস্ট ম্যাচে মারেস্কা, এদের যাদের কথাই বলেন না কেন প্রত্যেকটা জায়গা থেকে স্পষ্ট এই মুহূর্তে মডার্ন ফুটবল মাঠের সাথে সাথে ডাগ আউটেও আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অন্য যে কোনো সময়ের তুলনায়। তো ক্লাব ফুটবলের ফাইনাল যারা রাতের ঘুম হারাম করে দেখেছিলেন তাদের রাত জায়গা সার্থক হয়ে গেছে। এই ধরনের ফুটবল ম্যাচ খুব কমই দেখা যায়। কংগ্রেচুলেশনস টু চেলসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার কারণে। রাইট নাও দে আর দ্য ক্লাব ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এমন অল দ্য ক্লাবস ইন দ্য ওয়ার্ল্ড। তো এই ম্যাচ নিয়ে আপনাদের কি মতামত, আপনাদের কি চিন্তা ভাবনা, আপনাদের কি অবজারভেশন, সবকিছু কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।